নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এসটিএস মিডিয়া, আর আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি সাধারণ সম্পাদক। তো আজকে আমাদের বিষয় বা আলোচনার বিষয় হচ্ছে চলো দিল্লি কিসা কুর্সি কা, মানে যেহেতু পার্লামেন্ট নির্বাচন এবং বিষয় হচ্ছে চেয়ার দখল বা পার্লামেন্টের সিট দখল, ফলে নাম দেওয়া হয়েছে কিসা কুর্সি কা। জগন্নাথ দা, আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে রামনবমীর শুভ দিনে আপনি এসছেন এবং সময় করেছেন। অনেক ব্যস্ততা, অনেক দৌড়াতে হচ্ছে সারা রাজ্যে, আমরা দেখতেই পাচ্ছি। আপনার সঙ্গে যোগাযোগ করার পরেও সময় দিতে হচ্ছে সবাইকে। একটা বিষয় হচ্ছে যে আজকে কতগুলো রামনবমীর মিছিল বা মন্দিরে আপনাকে যেতে হলো এবং কেমন অনুভূতি আজকে? দেখুন, রামনবমীর আজকে সারা রাজ্যে পালিত হয়েছে। আমাদের কাছে যা খবর, প্রায় 10,000 শোভাযাত্রা রামনবমীর আজকে হয়েছে। এবং বাংলার যে পরিস্থিতি, বাংলার সনাতনী সমাজের যেই চেতনা, সেই চেতনা আমাদেরকে, আমরা যারা হিন্দুত্ব বা সনাতনী সংস্কৃতিকে রক্ষা করার কাজে ব্রতী, তাদের জন্য রীতিমতো উৎসাহের। এবং তার অন্যথা বীরভূমও নয়। আমি দেখেছি, আমি নিজেই সকাল থেকে অন্তত 3-4টি শোভাযাত্রায় আমি নিজেই ছিলাম। এবং সাধারণ যুবক যুবতী, তাদের মধ্যে যেভাবে রামকে নিয়ে উন্মাদনা, তা চোখে পড়ার মতো। এবং আজকে জানেন যে রামনবমীর পুণ্যতিথিতে আজকে অযোধ্যায় শ্রী রামলালার সূর্য তিলক হয়েছে। অর্থাৎ আজকের উষাকালে সূর্যের প্রথম রশ্মি রামলালার কপালে বর্ষিত হয়েছে এবং সেই তিলকে পবিত্র হয়েছে সারা দেশ। তো যার ফলে আজকে সারা দেশ রামময় হয়ে উঠেছে। এবং রামময় হয়ে ওঠার কারণ এবং রামময় যে দেশের পরিস্থিতিও যেতে আছে, সনাতনী সমাজের যে এই সাংস্কৃতিক আবহে এই যে চেতনার উন্মেষ, সেই চেতনার উন্মেষ যে আপনারা দেখছেন বিভিন্ন যে ওপিনিয়ন পোলগুলি এসছে। মানে আমি সরাসরি বিষয়ে আসি, কারণ হচ্ছে আপনি এই অনুষ্ঠানের নাম রেখেছেন বা আপনারা প্রোগ্রামটি করছেন চলো দিল্লি নামে। তো চলো দিল্লি অন্ততপক্ষে আমরা যে রাজনীতি করি আমাদের পাকা হয়ে আছে। আজকে আমরা আরও জিনিস দেখলাম যেটা মানে কার্যত এর আগে কখনো দেখিনি। এবারে কার্যত প্রাক্তন সাংসদ এবং স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে দেখলাম, তিনি রামনবমী যে মিছিল, অর্থাৎ রামকে নিয়ে তারাও মিছিল বার করেছে। তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি এইভাবে বলা ভালো যে সবার রাম, এই কনসেপ্টটা এতদিনে বুঝেছে না? এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ সম্পাদক হিসেবে, এবং তার চেয়েও বড় ব্যাপার যেটা হচ্ছে, যারা হিন্দুত্বের কাজ করছি, আমরা হিন্দুত্বকে রক্ষা করার কাজ করছি, তাদের কাছে এর চেয়ে বড় আনন্দের কিছু হয় না। আমাদের তো লক্ষ্যই তাই, পুরো সমাজকে রামময় করে তোলা। কারণ রামের প্রপার্টিয়ারশিপ, রাম তো কারোর একার না, কিন্তু সমাজের একটি অংশ, বিশেষ করে তৃণমূল, তারা রামকে গ্রহণ করতে চাইছেন না। আমার দেখে ভালো লাগছে যে কিছুদিন আগে যিনি রামকে বিপিএল বলেছিলেন, তিনি আজ জয় শ্রীরাম বলছেন। তো এত আনন্দের বিষয়। রাম সবার হোক, রাম যত তাড়াতাড়ি সমাজের হয়ে যাবে আমাদের কাজ শেষ, সনাতনীদের কাজ শেষ। আমরা তো চাই রাম সবার, এবং এই ধারণাটি যারা রহিম রহিম করে তাদের মধ্যেও ঢুকুক। এবং তৃণমূল যে রামে আসতে বাধ্য হয়েছে, তাতেই প্রমাণ হয় যে রামে না এলে তারা রাম ধাক্কা খাবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তারা এত বোকা নয়, তারা এই নাটক দেখে তাদের, আমি রামের নামে কেউ মিছিল করলে আমি তাকে নাটক এই কারণেই বলছি, তাদের ওটা পুরোপুরি রাজনৈতিক এবং ভোটের আগে করা। আর আমরা বছরের পর বছর রামনবমীর মিছিল করি, রামকে নিয়ে মর্যাদা পুরুষোত্তম বলি, রামকে ভগবান শ্রী রামচন্দ্রের জন্য আমরা বছরের পর বছর লড়াই করছি। তো এইরকম একটা জায়গায় যখন সমাজ রামময় হয়ে যাচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের কোনো একটি উপদেষ্টা সংস্থার উপদেশের ভিত্তিতে, বিশেষ করে বীরভূম জেলাতে তাদেরকে যে রামনবমী পালন করতে হচ্ছে, তাতে প্রমাণ হচ্ছে যে রহিম দিয়ে আর কাজ চলছে না, এবার রামে ভরসা করতে হবে। কিন্তু এটা করতে গিয়ে আমার কাছে আজ সকালেই বহু সংখ্যালঘু মানুষের ফোন এসেছে। তারা আমায় বলছেন, দাদা আপনাদের তো একটা স্পষ্ট নীতি আছে, আপনারা বলেন যে মোদিজির সবকা সাথ সবকা বিশ্বাসের নীতিতে আমরা বিশ্বাস করি, কিন্তু তার জন্য আমরা কাউকে তোষণ করতে পারবো না। কিন্তু এরা তো এতদিন আমাদেরকে আমাদের মুসলমানের পার্টি বলতো, আমি একদম খোলসা করেই বলছি, এতদিন তো আমাদের বলতো যে আমরা রহিমের পার্টি, সেইটা বলে এখন এরা রাম মন্দির করছে কেন? আলম সেটা আপনারা বুঝুন। তো এই কনফিউশন যে তৈরি হয়েছে, তাতে উভয় পক্ষেরই
মানে উভয় দিক থেকেই আমাদের লাভ। এক হচ্ছে সনাতনীদের সামনে ওদের মুখোশ খুলে গেছে, আর দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘুরা ওদেরকে প্রতারক ভাবছে। দাদা, এবারে আমরা সরাসরি ভোটের ইয়েতেই চলে আসছি। লোকসভা নির্বাচন 19 তারিখ থেকে প্রথম ফেজ শুরু হয়ে যাচ্ছে। গোটা দেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে 3টি জায়গাটায় হবে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে নর্থ বেঙ্গলকে আপনারা খুব ফোকাস করছেন, প্রধানমন্ত্রী অনেকবারই এসছেন এবং উনি প্রত্যেকটা যে ওনার যে মিটিংগুলো আমরা দেখলাম প্রচুর ভিড় হচ্ছে। নর্থ বেঙ্গলে এত ফোকাসের কারণ কি? এগুলো কি একদম কার্যত আপনাদের দখলে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং মানুষের যা ভিড় কি বলছে? দেখুন, আমি উত্তরবঙ্গ সফর করছি নিয়মিত প্রধানমন্ত্রী সভাগুলিকে ঘিরে। উত্তরবঙ্গের মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস মুছে গিয়েছে। তাদের মুছে যাওয়ার কারণ কি? কেন মুছে গেছে? মুছে যাওয়ার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি, সেই রাজনীতি উত্তরবঙ্গের মানুষ তা গ্রহণ করেনি, তাকে প্রত্যাখ্যান করেছে এবং তার বিভিন্ন আঙ্গিক আছে। তা যখন স্থানীয় নির্বাচন হবে তার ভিত্তিতে আমরা তখন তার আলোচনা করতে পারি। কিন্তু আমার উত্তরবঙ্গের যা অভিজ্ঞতা হলো তাতে আমি যেটা দেখছি যে উত্তরবঙ্গে আমরা গতবার 8টি সিটের মধ্যে 7টি সিট পেয়েছিলাম। সম্ভবত এবার আমরা উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নীলে গেম দেব। বিভিন্ন যে সমীক্ষাগুলো উঠে আসছে, ওপিনিয়ন পোল, পিপল ওপিনিয়ন যেগুলো আমরা পাচ্ছি, তো সেখানে বেশিরভাগই যে সংস্থাগুলো আমরা যারা ওপিনিয়ন পোল বানাচ্ছে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিজেপিকে প্রায় 25-এর উপরে সিট দিচ্ছে, কেউ 22-এর মধ্যেই সীমাবদ্ধ করছে, অর্থাৎ কিছু বাড়ছে, 2 কি 3টে বেড়েও যাচ্ছে আমরা দেখছি। এই যে পিপল যে ওপিনিয়ন, এগুলোকে কতটা আস্থার জায়গায় রাখেন এবং কতটা এগুলো আপনাদের চাঙ্গা করছে? দেখুন, ওপিনিয়ন পোল নিয়ে আমার খুব বেশি আস্থা নেই। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের কি সেন্টিমেন্ট সেটা আমরা বুঝি, আমরা দেখছি। কিন্তু তবুও যেহেতু ওপিনিয়ন পোল সমস্ত মিডিয়া, এখন প্রতিষ্ঠিত মিডিয়াগুলো এটার উপর ভরসা করে, আমাদের ভরসা নেই। কারণ বহু জায়গায় বারে বারে প্রমাণিত হয়েছে, এই 3টি রাজ্যের যে নির্বাচন, সেই 3টি রাজ্যের নির্বাচনেও প্রমাণিত হয়েছে যে 21 পশ্চিমবঙ্গের বিধানসভা যে প্রমাণিত হয়েছে যে ওপিনিয়ন পোল যা বলে মানুষের মন তারা বুঝতে পারে না। তবুও মানুষের মনের যতটুকু কাছাকাছি যাওয়া যায় তাতে দেখা যাচ্ছে যে ওপিনিয়ন পোল বলছে যে বিজেপি 19-এর কম পাচ্ছে না, আর বাড়ছে, এটা গিয়ে 25, 26, 27-এ গিয়ে ঠেকছে। দেখুন, আপনাদের একটা কথা স্মরণ করায়, এই বেণীমাধব স্কুলের মাঠে কেন্দ্রীয় গৃহমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে বলে গেছিলেন যে আমাদেরকে টার্গেট দিয়ে গেছিলেন যে এবার বাংলার লক্ষ্য 35টি আসন জেতা। যে মুড শুরু হয়েছে উত্তরবঙ্গ দিয়ে, কাল বাদ পরশু 19 তারিখে ভোট উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আসনে, এবং তার পরের দফায় 26 তারিখে ভোট দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ আসনে। এইভাবে ধাপে ধাপে যে নামতে শুরু করবে একের পর এক, এবং তাতে যে মুড শুরু হয়েছে তাতে আমি কোনোভাবেই দেখছি না যে আমরা অমিত শাহর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি চলে যাব। 400 পার এবারে স্লোগান, 400 পার কি আদৌ হবে মনে হচ্ছে? আমি খুব স্পষ্ট করে বলে দিই, আমাদের এবারের স্লোগান আবার একবার মোদি সরকার। কিন্তু জনগণ বলছে যে এইবার এনডিএর 400 পার। আমাদের আবার একবার রিপিট করছি, আমাদের স্লোগান আবার একবার মোদি সরকার, কিন্তু জনগণ বলছে এইবার এনডিএ 400 পার। তো মানুষের মুড আছে এটা, এবং আপনি দেখছেন যে কোনো ওই যে আপনাদের তথাকথিত ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা, সেই জনমত সমীক্ষাতে কোথাও বলছে না যে এই প্রবণতা নেই। সর্বত্র এই প্রবণতা হচ্ছে যে এখনো অবধি যা দেখাচ্ছে যে 400-র কাছাকাছি। আপনারা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে যা দেখিয়েছিলেন যে আমরা মেজরিটির কাছাকাছি, কিন্তু আমরা অ্যাবসলিউট মেজরিটি পেয়েছি। ছত্তিশগড়ের রেজাল্ট কেউ বলেনি বিজেপি জিতবে, কিন্তু আমরা 15 বছর সরকার চালানোর ফলেও যে সংখ্যক আসন পাইনি, এবার তার থেকেও বেশি আসন পেয়েছি। তো এই তাক লাগানো ফলের জন্য আপনারা অপেক্ষা করুন, এবং শুধুমাত্র অপেক্ষাই নয়, এই 400 পার করার জন্য পশ্চিমবঙ্গের আসন সংখ্যার একটি বড় ভূমিকা থাকবে, একথা বলে যাচ্ছি। বীরভূমের 2টি লোকসভা সিট, বীরভূম লোকসভা, বোলপুর লোকসভা, দেবাশিস ধর এবং ওদিকে 2টো যে সিটে দাঁড়িয়েছেন ওখানে যে দিয়ে দেখছি, আপনার কতটা বীরভূম নিয়ে আশাবাদী 2টো সিটে? দেখুন, 400 পার যদি হয়, আর 400 পার হওয়ার জন্য বীরভূমের অবদান নিশ্চিত আছে, এটা একদম জেনে রাখুন। এখানে বিশেষ করে বীরভূম আসনে তো আমাদের প্রার্থী, আমরা আমাদের নিজেদের যা
সমীক্ষা ইত্যাদি রিপোর্ট আসছে, তাতে আমরা দেখছি যে আমরা এগিয়ে আছি। এবং আপনাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা সমীক্ষা, ভোটের ময়দানের যে খেলা, সেই খেলায় আপনারা দেখতে পাবেন যে এই খেলাতে প্রতিপক্ষ যিনি আছেন একজন অভিনেত্রী, তিনি বীরভূমের মানুষের মনে আর নেই। তাই তিনি যেখানে যাচ্ছেন সেখানে বিক্ষোভ হচ্ছে, আর আমাদের প্রার্থী যেখানে যাচ্ছেন সেখানে স্বাগত জানানো হচ্ছে, মালা পরিয়ে তাকে বরণ করা হচ্ছে। একজন প্রাক্তন আইপিএস অফিসার, বীরভূমের যে আর্থসামাজিক পরিস্থিতি তাতে একজন প্রশাসক দরকার ছিল, প্রশাসনের অভিজ্ঞতা সম্পন্ন। সেই কারণে জেপি নাড্ডাজি, অমিত শাহজি একদম সঠিক প্রার্থীকে এখানে পাঠিয়েছেন এবং এই আসন জিতে, এবং তার সঙ্গে বোলপুরেও আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে আমরা অসিত মালকে ফেলেছি। এখনও নির্বাচন অনেক বাকি আছে। কি পরিস্থিতিতে আমরা বোলপুরের লড়াইকেও নিয়ে যায় আপনারা দেখতে পাবেন, এবং বীরভূম দিয়ে আমরা অবাক করব, বীরভূমের ফলাফল দিয়ে আমরা অবাক করব, সেটাও জানাচ্ছি। শতাব্দী রায় 3 বারের সাংসদ ছিলেন, এবারে 4র্থবারের জন্য লড়াই তার তৃণমূলের তরফে। দেখুন, আপনি এতক্ষণ প্রশ্ন করছেন, আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি। 15 বছরের সাংসদ বীরভূমের জন্য কি করেছেন? আপনি 1, 2, 3 তিনটে কাজের জবাব দিন। আপনার কাছে নেই, উনি কিচ্ছু করেননি। এবং শতাব্দী রায় সম্পর্কে, শতাব্দী রায়ের বিশেষ করে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরেতে, অনুব্রত মণ্ডলের জেলে যাওয়ার কিছু কাল আগের এসএসকেএম হসপিটালে ভর্তি থাকাকালীন শতাব্দী রায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের যে সম্পর্কের চড়াই উতরাই, আমরা তা প্রকাশ করব। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে নেই জেলায়। এটা কি এই মুহূর্তে বিজেপিকে তার ভোট বাক্সের সাফল্য আনতে অনেকটা বেশি সাহায্য করবে, না যা ছিল তাই? অনুব্রত মণ্ডল কোনো বিষয় না। অনুব্রত মণ্ডল মানে হচ্ছে তৃণমূলের গুন্ডাতন্ত্র। তো অনুব্রত মণ্ডল জেলে থাকা মানে হচ্ছে যে তৃণমূলের গুন্ডাতন্ত্র শেষ হয়ে গেছে তা না, কিন্তু মনে রাখবেন এবারের ভোটে তৃণমূল কংগ্রেসের ওই গুন্ডাতন্ত্র আর সক্রিয় থাকতে পারবে না। এখনো অবধি দেখছেন যে কোনো সেয়ানা রাস্তাঘাটে বেরিয়ে সেইভাবে সক্রিয় নেই এবং থাকবে না। যদি কেউ সক্রিয় হয় তার কি ওষুধ প্রয়োগ আমরা সন্দেশখালিতে দেখিয়েছি, বীরভূমেও দেখাবো। সন্দেশখালি একটা বড় ইস্যু, পশ্চিমবঙ্গ মানে গোটা ভারতবর্ষে এই প্রশ্নটা নতুন করে উঠেছে। এই সন্দেশখালি ইস্যু কি বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে? বাড়তি অক্সিজেন না, সন্দেশখালি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন বিমর্ষ তৈরি করেছে বা ন্যারেটিভ দিয়েছে, এবং পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা বলতে চাইছেন, বুঝে ফেলেছেন, এবং তার প্রতিফলন আপনারা ভোটে দেখবেন। তাদের বক্তব্য হচ্ছে যে কোনোভাবেই 500 টাকা 1000 টাকায় বিক্রি হওয়া নয়। 500 টাকা 1000 টাকা ভাতার বিনিময়ে শাহজাহানের অফিসে গিয়ে পিঠে আমরা বানাতে যাব না, নিজেদের ধর্ষণ, আমরা নিজেদেরকে ধর্ষিতা হতে যাব না, অত্যাচারের শিকার হতে যাব না। এই যে মনোভাব, এবং বিশেষ করে ওখানে শাহজাহানের অফিসে বেছে বেছে সনাতনী মানুষদের, সনাতনী মহিলাদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তাতে স্পষ্ট যে এবার মহিলারা ঠিক করে নিয়েছেন যে একজন মহিলা মুখ্যমন্ত্রীর জামানায় যেভাবে মধ্যযুগীয় কায়দায় পার্টি অফিসে দিনের পর দিন ডেকে বাড়ির মেয়েদের বউদের অত্যাচার করা হয়েছে, তার জবাব তারা দেবে। তাই সন্দেশখালি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ খালি। 500 থেকে 1000, 1000 থেকে 1200, অর্থাৎ যেটা আমি বলতে চাইছি লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, পশ্চিমবঙ্গ সরকারের যে মানবিক যে প্রজেক্টগুলো আছে এবং এর মধ্যে যে টাকা বৃদ্ধি হলো, এইগুলো নিয়ে মানুষ অনেক উৎসাহী যে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকার টাকা বাড়িয়েছে, মানুষের হাতে টাকা আসছে, মানুষ খানিকটা স্বয়ংসম্পন্ন হচ্ছে, এরা মনে করছে। এইগুলো কি আপনাদের মহিলাদের যে ভোট, সেটা পুরোটাই কি তৃণমূলের তরফে চ্যানেলাইজ হয়ে যাবে বলে মনে হচ্ছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূল কংগ্রেস দাবি করে যে তারা প্রায় 2 কোটি মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়। আমি বলি বা আমরা বলি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের প্রায় 3 কোটি মহিলার সঙ্গে প্রতারণা করেছেন। আপনি বলবেন কেন একই কথা বলছেন? আপনি 2021-এর তৃণমূলের ইস্তেহার খুলে বের করুন। সেই তৃণমূলের ইস্তেহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রতিশ্রুতি দিয়েছিল যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাকে এই 500 টাকা 1000 টাকা 500 টাকার ভাতা দেওয়া হবে। কিন্তু যখন প্রকল্পটি বাস্তবায়িত হলো, তাহলে পশ্চিমবঙ্গের 5 কোটি মহিলা, সেই 5 কোটি মহিলা সকলেরই পাওয়ার কথা। আপনার স্ত্রী, আপনার মা, আমার স্ত্রী, আমার মা, তাদেরও লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার কথা, কারণ তৃণমূলের ইস্তেহারে তাই লেখা ছিল।
কিন্তু একের পর এক শর্ত আরোপ করে অর্ধেক মহিলাকে এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প থেকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে যে নতুন কোনো প্রকল্প না। মোদিজি এই কনসেপ্ট প্রথমে দিয়েছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে। মধ্যপ্রদেশের ছত্তিশগড়ে হচ্ছে লাডলি বাহিনী যোজনার মাধ্যমে শিবরাজ সিং চৌহান প্রথম এই ধরনের প্রকল্প চালু করেছিলেন। নবীন পট্টনায়কের উড়িষ্যায় আছে এবং বিভিন্ন রাজ্যে তারা এই ধরনের প্রকল্প চালায়। তাই লক্ষ্মীর ভাণ্ডার কোনো অভিনব নয়, বরং যেটা হচ্ছে যে এ রাজ্যের মহিলারা বঞ্চিত হচ্ছে যে কারণে যে আসামের মতো ছোট রাজ্য মহিলারা 1200 টাকা করে পায়। মধ্যপ্রদেশেও মহিলারা হচ্ছে ছত্তিশগড়ের মহিলারাও হচ্ছে 2000 টাকা আর 1000 টাকা পায়। মধ্যপ্রদেশেও তার পরিমাণ বেশি। তাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলারা এর থেকে অনেক বেশি পরিমাণে অর্থ পায়। সেই কারণে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আমরা 26-এ যে ক্ষমতায় আসব তাতে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার নামে আমরা একটা প্রকল্প চালু করব এবং তাতে ন্যূনতম 2000 টাকা আমরা মহিলাদের দেব প্রতি মাসে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম এবং এদিকে আমাদের যে সিঙ্গুরে বিভিন্ন ইস্যুকে নিয়ে যেমনভাবে রাজ্য রাজনীতিকে তোলপাড় তুলেছিলেন এবং পরবর্তী সময় যেভাবে তিনি এগিয়েছেন সরকার গঠনের দিকে, বিজেপি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি বা এই ধরনের ঘটনা কিন্তু করে উঠতে পারেনি। এটা কোথায় খামতি আছে? আচ্ছা, গত 1 বছর 1.5 বছর ধরে, মানে আমার রাজ্যের অ্যাসপেক্টে গত 1 বছর 1.5 বছর ধরে বা 21-এর নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত যে বিষয়টি মানুষের মনে রেখাপাত করেছে তা হলো তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির সর্বাত্মক আন্দোলন। এবং সেই কারণে আমি যদি বলি চোর ধরো, আপনি নিজে থেকেই মুখের থেকে বলবেন, নিজের মুখেই আপনার বেরিয়ে আসবে শর্তহীন প্রতিবর্ত কিয়া যাকে বলে, যে জেল ভরো। দেখুন আমি আপনার ক্যামেরা পার্সন যারা আছেন, আমি যদি বলি চোর ধরো, ওর মুখ থেকে এমনিই বেরোবে জেল ভরো। তো এই চোর ধরো জেল ভরো এর থেকে বড় সাফল্য দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে আর কি হবে? এছাড়াও এই যে মহিলাদের উপর অত্যাচারের কাহিনী সন্দেশখালি দেখিয়েছে, লাগাতার আমরা করে যাচ্ছিলাম, সন্দেশখালির সেই জ্বালা মুখটা খুলে দিয়েছে। এর বাইরেও যেটা হচ্ছে তোষণের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি। বারবার আমরা বলছি যে রামনবমীর মিছিলের উপর হামলা। আজকে সনাতনী সমাজ কেন জেগেছে? আজ রামনবমীর দিনে 10,000 শোভাযাত্রা বেরিয়েছে? তার কারণ ওই তোষামুদের রাজনীতির বিরুদ্ধে আজকে সনাতনী সমাজ জেগে উঠেছে। তাই আমাদের যে মূল লড়াই, দুর্নীতি, তোষণের রাজনীতি, মহিলাদের উপর অত্যাচার এবং তার সঙ্গে পরিবারবাদের রাজনীতি, অর্থাৎ আমার পিসি মুখ্যমন্ত্রী, আমার পিসি দলের সুপ্রিমো, তার মানে আমার ভাইপো দলের সুপ্রিমো, আমার ভাইপো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। তা এই পরিবারবাদ, দুর্নীতি এবং হচ্ছে যে তোষণ আর তার সঙ্গে হচ্ছে যে মহিলাদের উপর যে নিরাপত্তাহীনতা এবং টোটাল ললেসনেস, আইন শৃঙ্খলার যে খারাপ পরিস্থিতি, তা নিয়ে আমরা লাগাতার আন্দোলন করছি এবং 24-এর নির্বাচনে মানুষ মুখিয়ে আছে। প্রত্যেকটি আন্দোলন থেকে মানুষ আমাদের সমর্থন জুগিয়েছে, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, ভোট দিলেই ভোটের ফলাফলে আপনারা তা বুঝতে পারবেন। জোনাদা, একটা বিষয়, 21-এ যখন বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে ছিল, আপনি শিবিরে দাঁড়িয়েছিলেন এবং হেরে গেছেন আপনি, কিন্তু তারপরে বিজেপি কর্মীরা গোটা রাজ্যে যেভাবে এসছিল আর কি, মানে সাধারণ মানুষও বিজেপির সঙ্গে যুক্ত হয়েছিল, কিন্তু ঘটনা ঘটার পর যে ধরনের রেজাল্ট দেখা গেল, যেটা ভাবা গেছিল সেটা হলো না এবং বিজেপি কর্মীরা বেশ কিছুটা আশাহত হয়েছিল, কারণ যারা নেতৃত্ব তারা কিন্তু সেভাবে তাদেরকে সেই সময় সাপোর্ট করেনি। তো আজকে ধরুন যে বিজেপিকে মানুষ কতটা আস্থা করতে পারে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে, যে আমাদের দেখুন আপনার প্রশ্নগুলো স্ববিরোধিতায় ভরা হয়ে যাচ্ছে। এক হচ্ছে আপনি যদি বলেন যে জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে বিজেপি 21, 22, 23 অর্থাৎ তৃণমূলের থেকে বেশি আসন পাচ্ছে, আর তার সঙ্গে যদি বলেন যে বিজেপির কর্মীরা, বিজেপির কার্যকর্তারা পার্টির সঙ্গে নেই, এটা ঠিক মিলছে না। হ্যাঁ, 21-এর ফলাফলে আমরা আশাতীত ফল করতে পারিনি। 21-এর ফলাফলে রাজনৈতিক পরাজয়ের পর আমাদের কাছে এটা প্রত্যাশাও ছিল না যে কোনো শাসক দল তার পুলিশ বাহিনী এবং লুঙ্গি বাহিনীকে দিয়ে সনাতনীদের উপর এইভাবে অত্যাচার করতে পারে। তার জন্য আমরা কিছুটা প্রাথমিকভাবে কিং কর্তব্য বিমূঢ় যাকে বলে সেই পরিস্থিতি আমাদের তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি সামলে আমরা আবার নতুন করে সংগঠন তৈরি করেছি এবং সেই সংগঠনের ফলেই আপনারা দেখছেন
যে নরেন্দ্র মোদীজির সভাগুলিতে উত্তরবঙ্গে কি পরিমাণে ভিড় হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় চেয়ার খালি থাকছে। আস্তে আস্তে দক্ষিণবঙ্গেও যখন মোদীজি আসতে শুরু করবেন তখন দক্ষিণবঙ্গেও একই চিত্র আপনারা দেখবেন, এবং তাতেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিজেপি কার্যকর্তারা এক কাট্টা আছে এবং বিজেপির কার্যকর্তাদের একটাই তারা হচ্ছে মোদীজিকে প্রধানমন্ত্রী বানাতে চায় আর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায়। তৃণমূলের গোটা রাজ্যে যেভাবে সংগঠন, মানে গ্রামে প্রত্যন্ত গ্রামে দেখি যে একদম ম্যান টু ম্যান মার্কিং, এ ওকে চেনে, এই সুবিধা তাকে দেওয়া হয়েছে, পরে চেনা যায়। তো সেই জায়গায় যে সংগঠনগতভাবে কি বিজেপি খানিকটা পিছিয়ে? এবং তৃণমূলের এখন কোনো সংগঠন নেই। তৃণমূলের সংগঠন হচ্ছে যে তৃণমূলের বিডিওরা হচ্ছে তৃণমূলের সভাপতি আর থানার ওসিরা হচ্ছে তৃণমূলের সাধারণ সম্পাদক। তো থানার ওসি আর বিডিও এদের দিয়ে তারা মানুষের উপর নিপীড়ন অত্যাচার চালিয়ে ভয় দেখিয়ে তারা সংগঠনকে ধরে রাখার চেষ্টা করছে। তৃণমূল তো একটা দলই না, তৃণমূল একটা ফ্যান ক্লাবের মতো তাদের কনসেপ্ট। তৃণমূল কোনো কাঠামো থাকা একটি কোনো দল তৃণমূল কংগ্রেস না। তো সেই জন্য আমাদের তৃণমূলের সংগঠন বলে আপনারা যেটা বলেন সেটা একদম মানে হাস্যকর একটা বিষয়। পুলিশ এবং প্রশাসনের স্থানীয় স্তর এই দুটো 5 মিনিটের জন্য সরিয়ে গেলে তৃণমূলের কোনো স্থানীয় নেতার ঘর থেকে বেরোবে না, এবং জনগণ তা বুঝে গেছে। জনগণ আর নির্ভয়ে এবার যে ভোট দেবে এবং সেই ভোটেই তারা তৃণমূলকে উচিত শিক্ষা দেবে। রাজনীতিতে বিভিন্ন সময় যে ভাষা প্রয়োগ হচ্ছে, অনেক জায়গায় আমরা বলি সৌজন্য ভাষার পরিবর্তে অসৌজন্যমূলক ভাষার প্রয়োগ হচ্ছে, এটা কতটা রাজনীতির পক্ষে সুস্থ পরিবেশ পরিচায়ক? আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের পরিবেশে যারা পরবর্তী প্রজন্ম রাজনীতিতে আসতে চাইছে তারা তো আশাহত হবেই। তো ফলে আপনি একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে ভাষা প্রয়োগটাকে কিভাবে দেখেন? না, একেবারেই না। কুকথা রাজনীতিতে কখনোই কাম্য না। কিন্তু কুকথা কি হয়, একজনের কুকথার প্রতিক্রিয়ায় অন্যজন কুকথা বলে ফেলেন। তো সেই কারণে যে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলেন, প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরানোর কথা বলেন, বা কাউকে গদ্দার বলে ডাকেন, তো এই ধরনের ভাষা যদি একজন মহিলা মুখ্যমন্ত্রী ব্যবহার করেন তো মহিলা মুখ্যমন্ত্রীর প্রাপ্যও কিন্তু অনুরূপ ভাষা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনো কারোর সম্পর্কে কোনো কুকথা বলি না, বলবো না, এটা আমার রাজনৈতিক দর্শনে নেই। আর আমি আশাও করি যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা, সে ছোট থেকে বড়, কারোরই এরকম ধরনের কথা বলা উচিত না। আপনি সাংবাদিক ছিলেন, এখন রাজনীতিবিদ, কোনটা আপনার কাছে খুবই কাছের বলে মনে হচ্ছে? দুটো আলাদা এপিসোড, কিন্তু কোন এপিসোডটা, ওখানে একটা ক্ষেত্র এখানে একটা ক্ষেত্র, কোনটাকে এনজয় করছেন? দেখুন, আমি যখন যেটা করি তখন সেটা 100% দিয়ে করি। আমি যখন সাংবাদিকতা করেছি 100% দিয়ে সাংবাদিকতা করেছি, এবং ভগবানের আশীর্বাদে, কমিটমেন্ট, ভগবানের আশীর্বাদে আপনারা সাংবাদিক হিসেবে আমার সামান্য যদি কিছু মানে আমার কাজকর্মের প্রতি আমার যদি মানে আমি অন্তত আমার 100% দিয়ে কাজ করতাম, বাকি মূল্যায়ন তো আপনারা করবেন। আর রাজনীতিক হিসাবেও গত 3 বছর ধরে আপনারা আমাকে দেখছেন, 100% আমি এখন রাজনীতিক এবং রাজনীতিটাই করছি, ভবিষ্যতেও রাজনীতি করব। এবং এই রাজনীতি করার ক্ষেত্রে আমার আর অন্য কোনো দিকে ফোকাস নেই, একটাই ফোকাস রাজনীতি করা এবং পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস নামক এই অত্যাচারী দলটাকে পরাস্ত করা। লোকসভা যে নির্বাচন, সেখানে বীরভূমের ফলাফল, অর্থাৎ আমাদের দেবাশিস ধর কত ভোটে জিততে পারে বলে মনে হচ্ছে? মানুষ কিরমভাবে ওনাকে সামনের সারিতে নিয়ে আসবেন? দেখুন, আমি জ্যোতিষ না, যার ফলে ফলাফল কত ভোটে জিততে পারে সেটা আমি বলতে পারবো না। যারা এসব ধরনের কথা বলে তারা অবিমিশ্রকারীর মতো কথা বলে, এটা নিয়ে কোনো কমেন্ট করা উচিতও না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমাদের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট আসছে, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে আছি। এবং এই যত ভোট যাবে, আমরা যখন এই ভোটের যাতে চলতি কথায় যাকে বলে হাওয়া, সেই হাওয়াটা যখন আমরা তুলব, তখন ধীরে ধীরে আমাদের এই দুপক্ষের যে ডিফারেন্সটা অনেক বেড়ে যাবে এবং আমরা একটা ভালো মার্জিনে আমরা বীরভূম এবং বোলপুরেও কঠিন লড়াই থেকে ধীরে ধীরে আমরা চ্যালেঞ্জে ফেলেছি এবং আস্তে আস্তে আমরা আরও কাছে গিয়ে বোলপুর দুটো আসন নিয়ে আমরা জিতবো বলে আশা করছি। রাজ্যের 42টা সিট, আপনাদের নিজস্ব অ্যাসেসমেন্ট কি হতে চলেছে? না, আমরা অন্তত পক্ষে 27-28টি আসন, তো আমরা খুবই ভালো জায়গায় আছি, জেতার জায়গায় আছি। আরও 6টি আসনে একদম কাটে টক্কর যাকে বলে, যাকে ব্যাটল গ্রাউন্ড সিট বলে, তো সব মিলিয়ে প্রায় 35-36টি আসনে কঠোর লড়াই হচ্ছে এবং ফলাফল একদিকে যাবে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একদিকে পুরো যাবে, এবং আমরা মনে করছি যে অমিত শাহজি এই সিউড়িতে দাঁড়িয়ে যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন সেটাই ফলে না যায়। সেটা হচ্ছে যে লাস্ট প্রশ্ন আর কি, যে বিজেপি কর্মীদেরকে এই মুহূর্তে সক্রিয় করবার জন্য বা আরও উৎসাহিত করবার জন্য আপনাদের মন্ত্র কী থাকবে?
যারা ধরুন অনেকে বসে গেছে, অনেকে সেভাবে এখনো ভোটে নামেনি, বা তাদেরকে আবার নতুন করে আনা, এই ক্ষোভগুলোকে কিভাবে? দেখুন, এই ভোট নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। আর বিজেপির সাধারণ কার্যকর্তাদের মাথার উপরে নরেন্দ্র মোদী হৃদয়ে শুধু পদ্ম ফুল আছে, এর বাইরে কিচ্ছু নেই। তাই মোদীজির ভোটে কোনো বিজেপি কর্মী যে নিজেদেরকে বিজেপি বলেছে, যে ভারত মাতা কি জয় বলে, জয় শ্রীরাম বলে রাজনীতি করে, সে কোনোদিন সে বসে থাকতে পারবে না। তারা সবাই একজোট হয়ে নামবে এবং নরেন্দ্র মোদীজিকে জেতাবে। তার কারণ নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি, বাট মোদির গ্যারেন্টি নিয়ে আমরা এবারে ইলেকশনে নামছি। আর মোদীজি নিজেই বলেছেন যে এইবার এনডিএ 400 পার। রায়গঞ্জে সভাতে দেখলাম একদম প্রধানমন্ত্রীর পাশে আপনি ছিলেন, বেশ কিছুটা আপনার সাথে কথা হচ্ছিল, আমরা মিডিয়াতে দেখেছি। অনুভূতিটা কেমন ছিল? আমার মানে মোদিজি আমার কাছে সাক্ষাৎ রামের মতো, আমাদের কাছে ভগবানের মতো। আমরা তার থেকে প্রেরণা নিয়ে রাজনীতি করি। তিনি দেখিয়ে দিয়েছেন যে এত বছরের প্রশাসক, মুখ্যমন্ত্রী হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে, যে কিভাবে তিনি তার এত পরিশ্রম। কালকেও মানে প্রধানমন্ত্রীজি 5টি সভা করেছেন, লাস্ট আসামে গিয়ে শেষ হলো রোডশোর মাধ্যমে। তো ভাবাই যায় না যে মানে, এবং প্রতিটি সভাতে তার এনার্জি লেভেল এক থাকছে। তো মানে ভাবাই যায় না। সেই জন্য সেই নরেন্দ্র মোদীজির সঙ্গে কিছুক্ষণ কোনো কথাবার্তা বলতে পেরে নিশ্চয়ই এর অনুভূতি তো মানে অভাবনীয়, অবিস্মরণীয় অনুভূতি। আমাদের সঙ্গে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি সাধারণ সম্পাদক, এবং অনেকক্ষণ আমাদের সঙ্গে আলোচনা হলো। আমাদের আলোচনার বিষয় ছিল যে এই মুহূর্তে যে নির্বাচন হতে চলেছে, রাজ্যে কি হতে চলেছে, জেলায় কী পরিস্থিতি, সংগঠন, সমস্ত বিষয় আমরা সামগ্রিক আলোচনার মধ্যে উঠে এলো। জগন্নাথদা, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি এস টু এস মিডিয়ার পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদেরও।